বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করতেই সরকার বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, দাবি জ্বালানি মন্ত্রীর। আইএমএফের চাপে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি বললেন অর্থমন্ত্রী। এবং এক মাসেই 2 দফা বাড়ল এলপিজির দাম, 12 কেজি এখন 1940 টাকা। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করতে সরকার বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সেই সঙ্গে স্বীকার করেন যুদ্ধের কারণে বিশ্বের মতো বাংলাদেশেও এর নেতিবাচক প্রভাব পড়বে। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, বৈদেশিক মুদ্রার সাশ্রয়ে কোনো বিকল্প নেই। আবার জ্বালানি তেল কিনতে ভর্তুকি দিতে কঠিন হয়ে যাচ্ছে সরকারের পক্ষে। সব মিলিয়ে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে দাম বাড়ানোর পরেও ভর্তুকি দিয়ে যেতে হবে বলে জানান মন্ত্রী। একটা যুদ্ধকালীন অবস্থার মধ্যে আমরা আছি। সারা বিশ্ব তাদের তেলের দাম অ্যাডজাস্ট করেছে, এমনকি আমেরিকাও $5 বাড়াই দিচ্ছে। তো সেইখানে আমরা বাংলাদেশে গত এই যে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কেননা এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা স্বর্ণীয় লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করেছি। আইএমএফের চাপে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছে মূলত বিশ্ববাজারের অস্থিরতার কারণে, আইএমএফের কোনো শর্ত পূরণের জন্য নয়। আজ সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন। এ সময় বিশ্বব্যাংক ও আইএমএফ সহ বিভিন্ন উন্নয়ন সহযোগীদের সঙ্গে চলমান আলোচনা ও দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন তিনি। সারা দুনিয়ায় তেলের দাম বাড়েছে, সারা দুনিয়াতে। বাংলাদেশ একটি দেশ যেখানে শেষ পর্যন্ত আমরা বাড়াইনি, বাংলাদেশের জনগণের স্বার্থ সংরক্ষণ করে তাদের কথা মাথায় রেখে আমাদেরকে সবাই বলছে, আপনারা তেলের দাম বাড়াচ্ছেন না কেন, আপনার তো তহবিল খালি হয়ে যাচ্ছে। তেলের দাম না বাড়লে সরকার দেশ চালাবেন কি করে? সুতরাং আমরা শেষ পর্যন্ত যতটুকু পেরেছি আমরা সরকারের পক্ষ থেকে বাড়াই না। আইএমএফের সাথে দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। আমি পরিষ্কার ভাষায় বলছি, এটা বরঞ্চ আমরা দামও কিন্তু বেশি বাড়াইনি। অন্যান্য দেশে আমি বলি, আমেরিকাতে দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কায় 25% হয়ে গেছে। তারপরে আমরা যতটুকু বেরিয়েছি খুবই নগণ্য। এটা এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1728 টাকা থেকে বেড়ে 1940 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ নতুন এই মূল্য ঘোষণা করা হয়, যা সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে। এর আগে চলতি মাসের শুরুতেও দাম বাড়ানো হয়েছিল। এদিকে এলপিজির পাশাপাশি অটো গ্যাসের দামও বৃদ্ধি পেয়ে প্রতি লিটার 89 টাকা 50 পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল 79 টাকা 77 পয়সা। বিইআরসি জানায়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, হরমুজ প্রণালীতে সংকট, আমদানি ব্যয় ও জাহাজ ভাড়া বৃদ্ধি পাওয়ায় এ মূল্য সমন্বয় করা হয়েছে। রাজধানীর মিরপুর মাজার রোড সংলগ্ন ঐতিহাসিক গাবতলী খেলার মাঠের অবৈধ দখল উচ্ছেদ করে তা পুনরায় খেলার উপযোগী করার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ 107 বছরের পুরনো এই ঐতিহ্যবাহী মাঠটি পরিদর্শনে গিয়ে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। মাঠ পরিদর্শন শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের গ্রামীণ জনপদ সহ ঢাকা মহানগরের যেখানেই খেলার মাঠ দখলদারদের কবলে আছে
তা উদ্ধার করার কার্যক্রম শনিবার থেকে শুরু হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রতিটি মাঠকে খেলার উপযোগী করে গড়ে তোলা হবে। এ সময় গাবতলী মাঠের আইনি জটিলতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এখানে আদালতের একটি রায় রয়েছে। আদালতের প্রতি সম্মান রেখে আইনি প্রক্রিয়া মোকাবিলা করে মাঠের বৃহৎ অংশটি দখলমুক্ত করা হবে। পরিদর্শনকালে তার সঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন। একটি বৃহৎ অংশ এখনো দখল অবস্থায় রয়েছে, সেই দখলমুক্ত করার জন্য সরকারের পক্ষ থেকে আদালতের রায়কে মেনে ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব। এবং পাশাপাশি যেহেতু একটি অংশ খেলার মাঠ রয়েছে, সেখানে আমি বিশ্বাস করি যে এটি খেলার মাঠ হিসেবেই থাকবে। এখানে কোনোভাবেই কোনো অবৈধ স্থাপনা তৈরি করতে দেওয়া হবে না। এবং আমরা এলাকাবাসীর পক্ষে এবং আমাদের এই সিদ্ধান্ত স্কুলের পক্ষ থেকে আমরা আশা করি যে এই এলাকার শুধু স্কুলের বাচ্চারা নয়, এই এলাকার যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে তারাও এখানে খেলাধুলা করবে এবং এটি খেলার মাঠ হিসেবেই ব্যবহৃত হবে ইনশাল্লাহ। পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে জনস্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবার আগে বাংলাদেশ এই মূল মন্ত্রে বিশ্বাস করেন। তাই দেশের সার্বিক কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দুপুরে রাজধানীর একটি হোটেলে প্রাণী সম্পদ খাত নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। পোল্ট্রি খাতে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে এবং 2030 সালের মধ্যে এ খাতকে রপ্তানিমুখী পর্যায়ে নিয়ে যাওয়া হবে। 2030 কথা বলেছেন, 30-এর মধ্যে আমরা যাতে রপ্তানি করতে পারি খাদ্যে। খালিদ ভাই বলছিলেন যে ক্ষুদ্র খামারিরা যদি বেঁচে না থাকে তাহলে কিন্তু উপরের খামারিরাও একসময় বেঁচে থাকবে না। আপনারা ক্ষুদ্র খামারিরা যাতে ঠিকভাবে তাদের খামারিগুলি পরিচালনা করতে পারে, তারাও যাতে তাদের ব্যবসার প্রত্যেকেই কিন্তু প্রফিট করতে চায়, ক্ষুদ্র খামারিরা যাতে টিকে থাকতে পারে সেটা কিন্তু আপনাদের সেই ব্যাপারে তাদেরকে সহযোগিতা করতে হবে। আর আমাদের দিক থেকে আপনাদেরকে সহযোগিতা করার ব্যাপারে আপনারা যেই বিষয়গুলি উপস্থাপন করেছেন সেই বিষয়ে আমি অবশ্যই আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ সহযোগিতা আপনাদেরকে দিব। অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি বলেন, অতীতে কেউ ছাত্রদল, ছাত্র শিবির বা ছাত্রলীগ করুক, এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে তিনি এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবে। দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এনসিপির আহ্বায়ক বলেন, যারা গঠনতন্ত্র অনুযায়ী এনসিপির দায় ও দরদের রাজনীতি এবং বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, তাদের সঙ্গে নিয়ে আমরা জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে মাথায় রেখে সামনের দিকে এগোতে চাই। তবে ফ্যাসিজম এবং গণহত্যায় অংশগ্রহণকারী, চাঁদাবাজ বা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কেউ কখনোই এনসিপিতে আসতে পারবে না বলে জানিয়েছেন তিনি। এনসিপিতে আমরা যুক্ত হওয়ার ক্ষেত্রে কার কি সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। কে আগে কোন রাজনৈতিক দল বা সংগঠন করে এসেছে, ছাত্র দল হোক, ছাত্র শিবির হোক, ছাত্র অধিকার পরিষদ, ইভেন কি ছাত্রলীগ হোক, কার সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে সে এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবে। যারা এনসিপির গঠনতন্ত্র অনুযায়ী এনসিপি যে দায় ও দরদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, সেই রাজনীতিকে ধারণ করে আমরা সবাই একত্রে আমরা জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটাকেই মাথায় রেখে আমরা সামনের দিনে আগাতে চাই। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। হবিগঞ্জের নবীগঞ্জে সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে
মঞ্জুর মিয়া নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ৩০ জন। দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বেগমপুর গ্রামের একটি সরকারি জমি দীর্ঘদিন ধরে খলিলুর রহমান ভোগ দখল করে আসছিলেন। সম্প্রতি প্রতিপক্ষ হেলাল মিয়া ওই জমি বন্দোবস্ত নিয়েছেন বলে দাবি করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে আজ দুপুরে হেলাল মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে গিয়ে খলিলুর রহমানের লোকজনকে কাজে বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে হেলাল মিয়ার লোকজনের দেশীয় অস্ত্রের আঘাতে মঞ্জুর মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও বরিশালের পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন কমছেই না। সকাল থেকে পাম্পগুলোতে ভিড় করেন যানবাহন চালকরা। আর পেট্রোল পাম্পগুলোতে এখনও রেশনিং পদ্ধতিতে দেয়া হচ্ছে জ্বালানি তেল। তবে নগরীর হাতে গোনা কয়েকটি পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল পাচ্ছেন যানবাহন চালকরা। সেখানে মোটরসাইকেলে ৩০০, মাহিন্দ্রায় ৫০০ ও প্রাইভেট কারে ১,০০০ টাকা করে তেল দেয়া হচ্ছে। এদিকে হঠাৎ করে অকটেনে ২০, পেট্রোলে ১৯ ও ডিজেলে ১৫ টাকা বেড়ে যাওয়াকে বাড়তি ভোগান্তি বলছেন যানবাহন চালকরা। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। ইচ্ছা সত্ত্বেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওরিয়র্সের এবার গ্লোবাল সুপার লিগের তৃতীয় আসরে খেলা হচ্ছে না। আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রণ না পাওয়ায় বাংলাদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি এবারের আসরে অংশ নিতে পারছে না। ফলে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব এবার অনুপস্থিতই থাকছে। এর আগে ফ্র্যাঞ্চাইজিটি বিসিবির মাধ্যমে জিএসএলে খেলার আগ্রহ প্রকাশ করে এবং আনুষ্ঠানিকভাবে যোগাযোগের চেষ্টা চালায়। তবে শেষ পর্যন্ত গায়ানা ভিত্তিক এ টুর্নামেন্টের আয়োজকরা রাজশাহীর আবেদন বিবেচনায় নেয়নি। ফলে তৃতীয় আসরের জন্য ঘোষিত দল তালিকায় বাংলাদেশের কোনো ফ্র্যাঞ্চাইজির নাম রাখা হয়নি। এদিকে আগামী ২৩ জুলাই থেকে শুরু হতে যাওয়া আসরের জন্য ইতোমধ্যে ৫টি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে আয়োজকরা। নতুন কোচ গুইলার্মো হোয়োসের অধীনে দারুণ জয় পেয়েছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের ম্যাচে রোববার ডেনভারের NFL স্টেডিয়ামে প্রায় ৭৫,০০০ দর্শকের সামনে কলোরাডো র্যাপিডসকে ৩-২ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি। এই ম্যাচে জোড়া গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন লিওনেল মেসি। খেলার ১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মায়ামিকে এগিয়ে নেন এই আর্জেন্টাইন ফুটবল জাদুকর। পরে প্রথমার্ধের যোগ করার সময়ে জার্মান বের্টেরামের গোলে ব্যবধান বাড়ে। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে রাফায়েল নাভাররো ও বদলি ড্রারেন ইয়েপির গোলে সমতায় ফেরে কলোরাডো। তবে ম্যাচের শেষ দিকে রদ্রিগো ডি পলের পাস থেকে দারুণ একক নৈপুণ্যে গোল করে জয় নিশ্চিত করেন লিওনেল মেসি। এদিকে ম্যাচ শেষে কোচ হোয়োস বলেন, মেসি একাই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন। পুষ্টিচার নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করতেই সরকার বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, দাবি জ্বালানি মন্ত্রীর। আইএমএফের চাপে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি বললেন অর্থমন্ত্রী। এবং এক মাসেই ২ দফা বাড়ল এলপিজির দাম, ১২ কেজি এখন ১,৯৪০ টাকা। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।